কলকাতা শহরে পরিমল চ্যাটার্জি নামে এক ভদ্রলোক বাস করতেন। পরিবার বলতে তার স্ত্রী সরলা দেবী ও তার একমাত্র কন্যা তৃণা চ্যাটার্জি ছাড়া আর কেউ ছিল না। আজ 5 বছর পরে তৃণা ডাক্তারি পাশ করে বিদেশ থেকে নিজের বাড়ি ফেরে। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটাই তোমাকে আজকে আমি জানাতে চাই। কি ব্যাপারে, কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি কোনো বড় হসপিটালে বা বড় নার্সিংহোমে ডাক্তারি করতে চাই না মা। আমি চাই গ্রামের কোনো গরিব হাসপাতালে চিকিৎসা করতে, যেখানে মানুষরা বিনা চিকিৎসায় মারা যায়। তাদেরকে আমি সেবা করতে চাই। এ তো খুবই ভালো কথা। তুই একজন মেয়ে ডাক্তার হয়ে গরিব মানুষদের এরকম যে সেবা করতে যাচ্ছিস, এর জন্য আমার গর্ববোধ হয় যে তুই আমার মেয়ে। তোর বাবা জানলেও ভীষণ খুশি হবে। মা, আমি এই ব্যাপারে আগে থেকেই আমার সিনিয়রের সাথে কথা বলে রেখেছি। আজকেই উনি ডেকেছেন, দেখি আমাকে কোন গ্রামে পোস্টিং দেয়। হ্যাঁ, যা মা। অনেকক্ষণ ওয়েট করালাম তোমাকে। তা কেমন আছো তুমি? আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন ম্যাম। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। বাই দ্য ওয়ে, বলছিলাম আপাতত কোনো গ্রামে ডাক্তারের পোস্ট ফাঁকা নেই। তবে হ্যাঁ, অচিন্ত্যপুর নামে একটা গ্রাম আছে, সেখানে আপাতত কোনো ডাক্তার নেই। বিগত 5 বছর ধরে সেখানে কোনো ডাক্তার কাজ করছে না। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি ওখানে পোস্টিং দিতে পারি। না ম্যাম, আমার কোনো আপত্তি নেই। তবে ওখানে বিগত 5 বছর ধরে কোনো ডাক্তার নেই বলছেন, কেন ওখানে কেউ ডাক্তারি করতে চায় না? কারণ তেমন কিছু না, বুঝতেই তো পারছো। বড় বড় নার্সিংহোমে কাজ করলে অনেক বেশি টাকা পাবে, কেন শুধু শুধু এই গ্রামে চিকিৎসা করবে? যাই হোক, তোমার যখন কোনো আপত্তি নেই, এ তো ভালো কথা। তুমি তাহলে কালকেই চলে যেও, কাল থেকেই তোমার ডিউটি শুরু করে দিও। ওখানে আমাদের একজন পরিচিত নার্স আছে, সেই তোমাকে স্টেশন থেকে পিক আপ করে নেবে, আর তুমি কোথায় থাকবে সেই কোয়ার্টার বাড়িও সে পৌঁছে দেবে। বাকি কোনো অসুবিধা হলে তুমি তাকে বলতে পারো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমি কালকেই অচিন্ত্যপুর গ্রামে পৌঁছে যাব। স্টেশনে গিয়ে ওনার সাথে যোগাযোগ করে নেব। আর কোনো অসুবিধা হলে নিশ্চয়ই জানাবো। পরের দিন সকালবেলায় অচিন্ত্যপুর গ্রামে যাবার জন্য তড়িঘড়ি করে ট্রেনে উঠে পড়ল তৃণা। অচিন্ত্যপুর স্টেশনে পৌঁছে গিয়ে তৃণা নার্স অনামিকার সঙ্গে দেখা করে সেখান থেকে কোয়ার্টারের দিকে রওনা দেয়। কোয়ার্টারে পৌঁছাতেই সন্ধে হয়ে যায়। কাল রাতে আমি তোমাকে অনেকগুলো মেসেজ করেছিলাম, কিছু মেডিসিনের লিস্ট পাঠিয়েছিলাম। সেই মেডিসিনগুলো তুমি আনিয়ে নিয়েছো কি? যদি না আনিয়ে থাকো তাহলে সেইগুলো নিয়ে তুমি হাসপাতালে পৌঁছে দিও। হ্যাঁ ম্যাডাম, আমি লিস্টগুলো দেখেছি। আমি কালকে সকালের মধ্যেই সব মেডিসিনের ব্যবস্থা করে দেব। আর আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবেন। ম্যাডাম, বলছি আমার না আপনাকে কিছু দরকারি কথা বলার ছিল। আজ আমি খুব টায়ার্ড অনামিকা, বাকি কথা কালকে বলো। ওকে, গুড নাইট। ম্যাডামকে যা বলতে চাইছিলাম তা তো আর বলা হলো না, থাক কালকে বলবো। উফ বাবা, সেই সকাল থেকে যা জার্নি হলো, শরীরটা যেন ভালো লাগছে না। একটু রেস্ট নিই তো, তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো। এত রাতে কে আবার এলো? দেখি তো। দরজা খুলেই অনামিকাকে দেখতে পায়। ম্যাডাম, তাড়াতাড়ি চলুন, আমাদের গ্রামে একটা মেয়েকে সাপে কামড়েছে, খুবই শোচনীয় অবস্থা। আপনাকে এক্ষুনি যেতে হবে, না হলে মেয়েটিকে বাঁচানো যাবে না। এরকম করে কেন বলছো অনামিকা? আমার তো কর্তব্য, প্রতিটা পেশেন্টকে দেখার কর্তব্য আমার। তাই জন্যই তো আমি এই গ্রামে পোস্টিং নিয়েছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক মেয়েটিকে বাঁচিয়ে দেব।
চলো, আর দেরি করব না, এখনই চলো, আমাকে নিয়ে চলো। 7-5 না ভেবেই তৃণা অনামিকাকে নিয়ে সাইকেলে করে মাঝরাতে রোগী দেখতে বেরিয়ে পড়ে। উফ, ঘরটা কি অন্ধকার। ওই তো বাচ্চা মেয়েটা ওখানেই শুয়ে আছে, দেখি ওর কি অবস্থা। এ কি, এ তো অনেকক্ষণ আগে এক্সপায়ার হয়েছে। ওরে বাবারে, মুখ ফুক চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? ওরে বাবারে, এ তো ভূত। ওরে বাবারে, আমার কাছে আসো, দেখো আমাকে, দেখো। কালো আমার নাতনিকে বাঁচাতে পারিনি, আজও বাঁচাতে পারবিনি। ডাক্তার, পালাই। এবার তোকে কে বাঁচাবে? ধর ওকে, ধর। ম্যাডাম ম্যাডাম, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি সাইকেল চালান। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ভাগ্যিস তুমি সময় মতন চলে এসেছিলে, আমাকে ওখান থেকে বার করে এনেছো। না হলে তো আমি ওখান থেকে পালাতেই পারতাম না। উফ, কি ভয় না পেয়ে গেছিলাম। তা তুমি ওখানে হঠাৎ করে কি করে এলে? আর তুমিই তো আমাকে ডেকে নিয়ে গিয়েছিলে, আমি তো কিছু বুঝতেই পারছি না। ম্যাডাম, আমি তো আপনাকে ডেকে নিয়ে যাইনি। তাহলে এ নিশ্চয়ই ওই ঠাকুমা বুড়ি ভূতের কাজ। ওফ, আপনি জানেন এদের উৎপাতে এই গ্রামে একজনও ডাক্তার 1 থেকে 2 দিনের বেশি এখানে কাজ করে না, সবাই পালায়। শুনুন তাহলে আপনাকে আমি পুরো ঘটনাটা বলি। সে আজ থেকে 5 বছর আগের কথা। গ্রামে যা সাপের উপদ্রব বেড়েছে, মনিকে বলো বাইরে যেন বেশি খেলাধুলা না করে, রাস্তাঘাট দেখে চলতে বলবে। তা যা বলেছিস, পাশের বাড়ি বিমলের ছেলেকেও তো সাপে কামড়ালো, বাঁচাতে তো পারলো না। গ্রামের ডাক্তারগুলোই তো ভালো না, শুধু টাকা চায়, এদিকে ভালো করে চিকিৎসাও করতে পারে না। মা হারা মেয়ে আমার, ওকে নিয়েই যত চিন্তা। তুমি একটু ওর দিকে ভালো করে খেয়াল রেখো মা। মণিমা, বাবা বারণ করে গেছে, মাঠে ঘাটে খেলতে যাবি না, সাপের খুব উপদ্রব বেড়েছে, কথাটা মনে থাকে যেন। আমি তো মন দিয়েই পড়াশোনা করি, আমার তো ইচ্ছা আমি বড় হয়ে ডাক্তার হব আর গ্রামের সব গরিব মানুষের চিকিৎসা করব। ঠাকুমা ঠাকুমা, তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও, মনিকে সাপে কামড়েছে। কাকু মনিকে নিয়ে হাসপাতালে গেল। 1 ঘন্টা হলো মেয়েকে এখানে নিয়ে এসেছি, তোমরা এখনো চিকিৎসা শুরু করোনি? কখন চিকিৎসা শুরু করবে? মেয়ে তো আমার মারা যাবে। আপনি ইমিডিয়েট টাকার ব্যবস্থা করুন, কারণ আপনার মেয়েকে যে মেডিসিনগুলো দিতে হবে সেগুলো বাইরে থেকে কিনে আনতে হবে, আমাদের হাসপাতালে নেই। এদিকে মনির চিন্তায় কাঁদতে কাঁদতে ঠাকুমা হাসপাতালে যায়। আই এম সরি, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি, সঠিক সময়ে মেডিসিনগুলো পাওয়া যায়নি, আপনারা তো টাকাও জমা দেননি, তাই আমাদের পক্ষে সম্ভব হয়নি। মনির মৃত্যুর খবর পেয়ে মনির ঠাকুমা সেখানেই মারা যায়। ব্যাস, সেই দিন থেকেই এই রকম ঘটনা হামেশাই ঘটতে থাকে। যখনই কোনো নতুন ডাক্তার আমাদের গ্রামে চিকিৎসা করতে আসেন, সকল ডাক্তারকে এভাবেই ভয় দেখানো হয় আর তারা ভূতের ভয় এই গ্রাম ছেড়ে পালায়। কিন্তু এভাবে চললে তো গ্রামের সব মানুষরা বিনা চিকিৎসায় মারা যাবে, কোনো ডাক্তারই তো এখানে টিকতে পারবে না। এর জন্য তো কোনো ব্যবস্থা করতে হবে। তুমি কি এমন কাউকে চেনো যে এই সমস্ত ব্যাপার
ঠিক করার জন্য আমাদের সাহায্য করতে পারে? হ্যাঁ ম্যাডাম, একজনই আছে যে এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে। চলুন, আর দেরি করবো না, আজই আমি আপনাকে সেখানে নিয়ে যাবো। দেখি কত দূর কী করা যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না। বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় এপিসোডটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এরকম নানা ধরনের গল্প দেখার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও। আর একটা ছোট্ট করে লাইক দিতে কিন্তু ভুলো না।